ইনডাইরেক্টলি ভূমিকা রয়েছে। আপনি আজকে যে বিষয়বস্তুর অবতারণা করেছেন সেটি হচ্ছে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর আমেরিকা কর্তৃক যে স্যাংশন, যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার বিষয়টি যেটি সাইফুল সাগর, আপনার হয়তো খেয়াল আছে, আপনি এর আগে আমি যতগুলো টক শোতে আমি এসেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকা তার যে পররাষ্ট্র নীতি বা আমাদের বাংলাদেশের যে ডেমোক্রেসির বিষয়ে তারা কিন্তু এক চুলও কিন্তু নড়ে নাই। এটি কিন্তু আমিও বলেছিলাম, ডক্টর কলিমুল্লাহ বলেছিল, এবং আরো অনেক আলোচকরা কে কিভাবে বলেছে সেটা আমি জানি না, তবে আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকা তার এক চুলও কিন্তু নড়ে নাই, তার আগের অবস্থানে আছে। যদিও আমরা এক সপ্তাহ আগে দেখেছিলাম ডোনাল্ড লু, আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এসেছিলেন এবং সেই সময় উনি বলেছিলেন, এবং উনি সুশীল সমাজের পক্ষে সুশীল সমাজের সাথে কথা বলেছিলেন, এবং এর আগে যে সমস্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলতেন এইবার তাদের সাথে কথা বলে নাই। এইবার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন। এই কারণে সবাই ধারণা করেছিল যে আমেরিকা তাদের নীতি হয়তো বদলিয়ে ফেলেছে এবং আমেরিকা হয়তো তাদের আগের অবস্থানে আর নাই। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারত যেভাবে ভেবেছে এবং ভারতের সাথে তার একাত্মতা প্রকাশ করে চায়নাকে ঠেকানোর জন্য তারা ভারতের কর্তৃত্ব মেনে নিয়েছে, এবং ভারত যেভাবে চাচ্ছে একতরফা নির্বাচন বা স্বৈর শাসন বা একটা ফ্যাসিস্ট শাসন, সেটি হয়তো আমেরিকাও প্রকারান্তরে হয়তো মেনে নিয়েছে। এবং আমাদের অনেক আলোচক বিশ্লেষক এটা বলার চেষ্টা করছিল যে এটা বিরোধী রাজনৈতিক নেতৃত্বে যে ব্যর্থতা, এবং বিরোধী রাজনৈতিক নেতা যে নেতার উপরে আমেরিকা আস্থা রাখতে পারে নাই, এই কারণে তারা শেখ হাসিনার বিকল্প ভারতও পায় নাই, আমেরিকাও পায় নাই। এই কারণে আমেরিকা হয়তোবা ভারতের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। এবং গত এক সপ্তাহ আগে যখন আসলো তখন আপনি দেখেন প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী যারা মন্ত্রী পরিষদ বা আমি নেতৃবৃন্দ তারা কি খুশি, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে উপদেষ্টা সালমান এফ রহমান, উনিও বলেছিলেন যে আমাদের আমেরিকার সাথে কিছু ভুল বোঝাবুঝি আছে, এই ভুল বোঝাবুঝির অনেকটা অবসান হয়েছে, এবং এই ভুল যে বোঝাবুঝি আছে এটাকে আমরা বাইপাস করে বা এটাকে আমরা একপাশে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমেরিকার যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু এবং ওনারও বক্তব্য কিন্তু ওই ধরনের কথাটা বলেছিলেন যে ঠিক আছে, আমাদের যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই না, উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড, উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। কিন্তু এই জিনিসটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে এবং জনগণকে ভুল বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনি দেখেন সাইফুল সাগর, ডোনাল্ড লু কিন্তু কখনো বলে নাই যে আমরা পাস্ট নিয়ে আলোচনা করতে চাই না, আমরা ভবিষ্যৎ নিয়ে আগাতে চাই, এন্ড উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড বা গো ফরওয়ার্ড। কিন্তু তারা কিন্তু কখনো এই কথা বলে নাই যে আমরা নির্বাচনটা মেনে নিয়েছি এবং নির্বাচনটা সঠিক হয়েছে, এবং আমরা এই যে নির্বাচন হয়েছে, তারা যেটা বলেছে যে নির্বাচন হয়েছে যেহেতু সাধারণত একজন স্বৈর শাসক বা একটা ফ্যাসিস্ট, যে দেশেই সরকারটা যেভাবেই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই দেশের ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে, ওই দেশ তাদের সাথে ওই সরকারের সাথে সম্পর্ক কন্টিনিউ করে। এখন প্রশ্ন আসতে পারে এই আমাদের জেনারেল আজিজের বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে যখন জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করেছে যে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, উনি তখন বলেছে যে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়, এটা আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি নেওয়া হবে না, এটা সেনাবাহিনী এটা ব্যবস্থা নিবে, কারণ এটা সেনাবাহিনী আভ্যন্তরীণ বিষয়। এখন আমি বিশ্লেষক হিসেবে আপনি হয়তো আমার কাছে জানতে চাবেন তাহলে এটার ইমপ্লিকেশনটা কি বা স্যাংশন কি। যেমন অনেকে বলাবলি করছে বা বলাবলি করার চেষ্টা করছে যে আজিজ তো এই সেনাপ্রধানের আগের সেনাপ্রধান ছিল, সেটি তো আরো 3 বছর আগের না, এই সেনাপ্রধানের আগে আরেকজন সেনাপ্রধান ছিল, ওনার আগে ছিলেন জেনারেল আজিজ। তার জেনারেল আজিজের, নাকি আমি ভুল বললাম, জেনারেল আজিজের পরে কি সেনাপ্রধান? বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের পরে। হ্যাঁ, জেনারেল আজিজের পরেই বর্তমান সেনাপ্রধান। আচ্ছা, তাহলে বর্তমান সেনাপ্রধানের মেয়াদ আছে আর 1 মাস, ওনার জুনের 24 তারিখে ওনার শেষ। আপনি যদি সেই হিসাব করেন তাহলে জেনারেল আজিজের ইস্যুটা 3 বছর আগে গন। এখন অনেকে প্রশ্ন করছে যে 3 বছর আগের ইস্যু নিয়ে এখন স্যাংশন দিয়ে
এটা এই সরকার বা এই বা ফ্যাসিস্ট সাবেক সেনা প্রধানের উপরে স্যাংশন দিয়ে কি হবে? হ্যাঁ, স্বৈর শাসকের মানে হুম, কতটুকু ইমপ্লিকেশন হবে বা কতটুকু এটাকে তাকে নমনীয় করা যাবে বা তাকে ক্ষমতাচ্যুত করা যাবে। সাইফুল হুম, সাগর, আপনাকে আমি যেটা বলি, এই স্যাংশনটা দিয়ে ভার্চুয়ালি ঝিকে মেরে বউকে শেখানোর মতো এই স্যাংশনটাকে আমি একজন বিশ্লেষক হিসেবে বলি, এটা তাৎপর্য অনেকগুলো আছে। এই স্যাংশন দিয়ে হুম, আমেরিকা মূলত ভারতের উদ্দেশ্যে একটা মেসেজ আছে, শেখ হাসিনার উদ্দেশ্যে একটা মেসেজ আছে, এবং আমাদের যারা কুশীলব এবং কুশীলব প্রকারান্তরে আমাদের এই কুশীলবরাই কিন্তু 2008 সাল থেকে শেখ হাসিনাকে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ক্ষমতায় রেখেছে। এই তিন ক্যাটাগরির স্টেক হোল্ডারের প্রতি একটা মেসেজ আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে মেসেজগুলো কি কি? মেসেজগুলো হচ্ছে, আমি আপনার টক শোতে এসে বলেছিলাম এবং আমি অন্যান্য টক শোতে আমি বলেছিলাম যে G2G সম্মেলন যেটা হয়েছিল বা G2 যে মিটিং, ওই মিটিং এর আক্ষরিক অর্থে কি আলোচনাগুলো হয়েছিল আমরা 100% আমরা জানি না, বাট আমরা একজন বিশ্লেষক হিসেবে বলতে পারি। এবং আমি আপনার টক শোতে আমি বলেছিলাম হয়তোবা বিজেপি বা এই যে এখন ভারতের যে সরকার, মোদী সরকার, তখন হয়তো তারা আমেরিকার কাছে একটা 6 মাসের হয়তো একটা ছাড় চেয়ে নিয়েছিল। তখন আমেরিকাকে তারা বলেছিল যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সকল দেশ আমাদের হাতছাড়া হয়ে গেছে, এখন যদি বাংলাদেশটা যদি এখন হাতছাড়া হয়ে যায় তাহলে আমার 6 মাস পরে নির্বাচন, তাহলে সেই ক্ষেত্রে আমি নির্বাচনে জিততে পারবো না, কারণ বাংলাদেশের সাথে আমাদের 11টা রাজ্য সরাসরি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমাদের সাথে জড়িত। আমাদের উত্তরে আছে সিকিম, আমাদের পূর্বে আছে 7টা রাজ্য এবং পশ্চিমে আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তার মানে এই 11টা রাজ্যে কোনো না কোনো ভোটে এফেক্ট করবে, প্রভাব পড়বে। এই 11টা রাজ্যে যদি বিজেপির যদি ভরাডুবি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষমতায় আসার সম্ভাবনা কম। এই ধরনের একটা গ্রেস পিরিয়ড আমার যেটা ধারণা একজন বিশ্লেষক হিসেবে ভারত আমেরিকার কাছ থেকে চেয়ে নিয়েছিল। এখন যেটা বাস্তবতা যেটা হচ্ছে, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা 400+ আসন তারা পাবে, পরবর্তীতে এটা নেমে তারা বলেছে 300 আসন। এখন আমরা যেটা পত্রপত্রিকায় যে বিশ্লেষণ দেখছি, জরিপের যে ফলাফল যেটা আসছে তাতে বলা হচ্ছে 200+- বাট এটা কোনোভাবেই 220 এক্সিড করবে না। তাহলে যদি 220 যদি এক্সিড না করে তাহলে এটা পাকিস্তানের পুনরাবৃত্তি হতে পারে, কারণ পাকিস্তানে ইমরান খান 103টা আসন পেয়েও কিন্তু সরকার গঠন করতে পারে নাই, কারণ বিরোধী জোট তখন এক হয়ে গিয়েছে। তাই ইন্ডিয়াতে অলরেডি বিরোধী জোট কিন্তু এক আছে, ইন্ডিয়া জোট। তো ওই ক্ষেত্রে যদি 220টা আসনও যদি পায় বা 200+ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বিজেপির সরকার গঠন না করারও একটা সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে প্রত্যেক দেশই তার স্বার্থ দেখে। তখন আমেরিকা হয়তো ভাবতে পারে যে বিজেপিকে বলতে পারে আমি তো তোমাকে সময় দিলাম, কারণ 1 তারিখে তোমার নির্বাচন শেষ, জুনের 15 তারিখে তোমার সরকার গঠন হয়ে যাবে, সেই ক্ষেত্রে তুমি ক্ষমতায় আসতে পারবা কিনা এটাও নিশ্চয়তা না। যদি তারা ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে যে স্ট্র্যাটেজিতে তারা আছে ওই স্ট্র্যাটেজিতে থাকবে। আর যদি তারা ক্ষমতায় না আসতে পারে তাহলে হয়তো স্ট্র্যাটেজি পরিবর্তন হবে। তো এখন এটা একটা ভারতের প্রতি একটা ওই যে মেসেজ। মানে আমি একটু যদি এই বিষয়টা একটু ভালোভাবে একটু বুঝতে চাই আপনার কাছে এবং আমার দর্শকদের বুঝাতে, আপনি বলতে যাচ্ছেন যে ভারত আসলে বাংলাদেশের ইলেকশনটাকে একটা কন্ডিশনাল উপায়ে এটাকে নিয়েছে, ভারতের নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনটাকে জাস্ট হতে দিয়েছে, কিন্তু নির্বাচনের পর যা কিছু তোমরা করো নির্বাচনটাকে আগে হতে দাও, এমন একটা কন্ডিশন ভারত থেকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। ব্যাপারটাকে এরকম বোঝাতে চাচ্ছেন আপনি? জি জি জি, আমার ব্যাখ্যা বিশ্লেষণটা এরকম যে ভারতের পক্ষ থেকে 6 মাসের একটা গ্রেস পিরিয়ড চেয়ে Grace নেওয়া period হয়েছিল টিল দ্য আচ্ছা, কমপ্লিশন অফ দ্য ইলেকশন। কারণ এই 6 মাসের গ্রেস পিরিয়ডটা যদি না দেওয়া হতো তাহলে আপনাকে আমি যেমনটি বললাম যে ভারতের পার্শ্ববর্তী সকল দেশ ভারতের হাতছাড়া হয়ে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায় এবং বাংলাদেশের সাথে আপনার 11টি আচ্ছা, রাজ্য সরাসরি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের সাথে জড়িত, সেক্ষেত্রে বিজেপির ক্ষমতায় হেরে যাওয়ার সম্ভাবনা ছিল। এটি হচ্ছে একটা মেসেজ। আরেকটি আচ্ছা, মেসেজ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমেরিকা কিন্তু বিগত 2018 সালে নির্বাচনের পর থেকে আমেরিকা শেখ হাসিনাকে বারংবার সুযোগ দিয়েছে অ্যামিকেবল সলিউশনের জন্য। আমেরিকা রক্তপাত ছাড়া তারা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বারংবার প্রস্তাব দিয়েছে একটা অ্যামিকেবল সলিউশনের জন্য। শেখ হাসিনা এখনো পর্যন্ত কিন্তু অ্যামিকেবল সলিউশনে আসে নাই,
এবং শেখ হাসিনা ভাবছে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছে এবং হয়তো ভারতের সহায়তায় সে আমেরিকাকে ম্যানেজ করে ফেলবে এবং সে ক্ষমতা কন্টিনিউ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনি, ডোনাল্ড লু এক সপ্তাহ আগে আসলো, কিন্তু এরকম একটা স্যাংশন আসবে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু কথা বলে নাই। এবং এবং এরপরে আপনি যেমনটি প্রশ্ন করলেন, আমার যেটা ধারণা তাদের যে তালিকা আছে, লিস্ট আছে, এটা ভারতের যে নির্বাচনের বা মানে ভারতের নতুন সরকার গঠনের পরে এটি পর্যায়ক্রমে আসবে এবং শেখ হাসিনাকে একটা মেসেজ দেওয়া যে আপনি এখনো পর্যন্ত সময় আছে, আপনি অ্যামিকেবল সলিউশনে যান। কারণ ডোনাল্ড লু এসে যে আলোচনাগুলো হয়েছে, সাইফুল সাগর, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বা আমি হলফ করে বলছি, এখানে পর্দার আড়ালে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে, পর্দার আড়ালে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে এবং শেখ হাসিনাকে অ্যামিকেবল সলিউশনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এটা প্রকাশ্যে বলা হয় না হলো এই কারণে যে প্রকাশ্যে বললে যে তখন এটা জনগণকে উস্কানি দেওয়া হবে, ওই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থানের মতো ঘটনা হলে এটা একটা ব্লাডশেড হতে পারে। এই কারণে এইটি একটা শেখ হাসিনার প্রতি একটা মেসেজ যে আপনার এখনো সময় আছে অ্যামিকেবল সলিউশন, আর না হলে বিশ্বের যে সমস্ত স্বৈর শাসকরা যে করুণ পরিণতির মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়, আপনাকেও একই পথ বরণ করতে হতে পারে। আর আজিজকে আসলে নিষেধাজ্ঞা দিয়ে আপনি যে কথা বলছেন যে ঝি মেরে বউকে বোঝানো ব্যাপারটা, এরকম একটা তারা উপায় অবলম্বন করেছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে। কিন্তু আমি মনে করছি যে জেনারেল আজিজ তেমন গুরুত্বপূর্ণ না, তবে এই স্যাংশনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে তারা হুঁশিয়ার করেছে এবং তাদের অবস্থানকে জানান দিয়েছে যুক্তরাষ্ট্র যে তাদের অবস্থান থেকে সরেনি। আপনার পুরো বিশ্লেষণ থেকে যতটুকু বুঝতে পারছি। কিন্তু সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে তাকে যে ভিসা নীতিতে বাংলাদেশকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক, সেই ভিসার নীতিতে আসলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এটি সম্পূর্ণ একটা সেপারেট নিষেধাজ্ঞা, সেপারেট অ্যাক্টের অধীনে দেওয়া হয়েছে। এখানে কি আপনি কোনো ধরনের সরকারের জন্য একটা স্বস্তিকর কোনো অবস্থান দেখেন কিনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কারণে? আপনি যে কথাটা বললেন এবং পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছে, হ্যাঁ জি, পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছে কথাটি আংশিক সত্য। যেটা হলো যে ভিসা নীতি যেটা ইম্পোজ করা হয়েছিল, ওই ভিসা নীতির আলোকে জেনারেল আজিজকে স্যাংশন দেওয়া হয়নি, কারণ জেনারেল আজিজের ইস্যুটা কিন্তু আরো 3 বছর আগে। অন্যান্য বিষয়, হ্যাঁ, ওই বিষয়গুলি কতটা আপনি রাজনৈতিক মনে করেন এবং কতটা ওই যে উদ্দেশ্যে আপনি বলেছেন সেই উদ্দেশ্যগুলি কতটা ইঙ্গিত করে এখানে, আমি এটা একটু স্পষ্ট জানতে ছোট্ট করে পড়বো শেষ করবো। আরেকটা যে জিনিস হচ্ছে যে ভিসা স্যাংশনের বিষয়ে অনেককেই কিন্তু ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কারণ আমেরিকা কিন্তু তারা যেহেতু বলেছে তারা 1 to 1 এটা ডিল করে, তারা এটা পাবলিকলি আনে না। তাহলে আক্ষরিক অর্থে কতজনের ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমার যেটা ধারণা যে তারা 1 to 1 অনেকেই এটা পেয়েছে এবং এটা অলরেডি স্টার্ট হয়েছে। আর আরেকটি যে বিষয় আমি যে কথাটা ওই যে বলতে চাচ্ছিলাম, যে আমি যেটা বললাম যে একটা ভারতকে একটা মেসেজ দেওয়া, শেখ হাসিনাকে একটা মেসেজ দেওয়া, আরেকটি মেসেজ এখানে আছে। সেই মেসেজটা হচ্ছে জেনারেল আজিজকে এই স্যাংশন দিয়ে, আমাদের যে কুশীলভ যারা আছে, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছে, ওদেরকে কিন্তু একটা মেসেজ দেওয়া। কারণ দেখেন এই মুহূর্তে সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া এবং 2 জন আইজিপি কে স্যাংশন দেওয়া, তার মানে আপনি দেখবেন কয়েকদিন পরে বর্তমান সেনাপ্রধানের স্যাংশনও চলে আসতে পারে। কারণ বর্তমান সেনাপ্রধান এবং জেনারেল আজিজের ভিতর কাজকর্মে বা গণতন্ত্র ধ্বংস করার ব্যাপারে খুব বেশি ডিফারেন্স বা খুব বেশি পার্থক্য আছে বলে আমি দেখি না বা আমি মনে করি না। এবং 2008 সালের পর থেকে যে 4 জন সেনাপ্রধান, বিশেষ করে জেনারেল আজিজ, ইকবাল করিম ভুইয়া, জেনারেল মঈন, ইকবাল করিম ভুইয়া, জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিন আহমেদ, তারা কিন্তু 4 জন কিন্তু সমানভাবে গণতন্ত্র ধ্বংস করার জন্য দায়ী এবং এই শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং স্বৈর শাসককে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে কন্টিনিউশন করার জন্য তাদের কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ভূমিকা রয়েছে। এই একইভাবে এই মেসেজ দিয়ে অন্যান্য স্টেক হোল্ডার গুলো, আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে যে 26 জন কুশীলভ এই সরকারকে অবৈধ প্রক্রিয়া, একটা অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতায় রেখেছে, সেখানে কিন্তু আমাদের পুলিশের আইজিপির নামও আছে, আমাদের চিফ জাস্টিসের নামও আছে, ইলেকশন কমিশনার গণদেরও নামও আছে, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, আইন সচিব, পররাষ্ট্র সচিবের নাম কিন্তু আছে। এবং এটা দিয়েও কিন্তু উনাদেরকেও কিন্তু একটা মেসেজ দেওয়া যে আলটিমেটলি আমরা কিন্তু কাউকে ছাড় দিব না, তোমরা একটা সামান্য কিছু বেনিফিট পাওয়ার জন্য, তোমরা সামান্য পদোন্নতির আশায় তোমাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো শান্তিতে রাখবা, আরামায়েশে রাখবা, এই কারণে তোমরা এই গণতন্ত্রকে ধ্বংস করছো, তোমরা 18 কোটি জনগণের এগেনস্টে যাচ্ছ,
এটাও তোমাদেরকে আলটিমেটলি ছাড় দেওয়া হবে না। এটা মানে আমার যেটা ধারণা যে এই স্যাংশনের মাধ্যমে এই আপনি আরো মেসেজটা বলবেন, আমেরিকার